প্রথম সারির ক্রিকেটারদেরকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় সারির যে ক্রিকেটার বলবেন সেটাও বলতে পারবেন না, কারণ নিউজিল্যান্ড দল এমন কিছু ক্রিকেটারকে নিয়ে আসছে। আমার মনে হয় বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন, বাংলাদেশের যারা দর্শক আছেন, তারা ম্যাক্সিমাম মানুষই নিউজিল্যান্ডের এই ক্রিকেটারগুলোকে চিনেন না। 15 জনের স্কোয়াডে 10 জনের নাম আপনারা বলতে পারবেন না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে নিউজিল্যান্ডের যে ক্রিকেটার আছে তারা সবাই আগে থেকে অনেক অভিষেক হয়ে গেছে তাদের খেলাতে। তাও আবার ম্যাক্সিমাম ক্রিকেটারের অভিষেক বাংলাদেশের সাথে। এবং প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড যেভাবে বাংলাদেশের সাথে ডোমিনেট করলো, আমার মনে হয় নিউজিল্যান্ডের প্রথম সারি ক্রিকেটার আসলে বাংলাদেশের অবস্থা আরও যাচ্ছে তাই হতো। আফিফ হৃদয়ের সোলো ব্যাটিং, সেই সাথে লিটনের সোলো ব্যাটিং এবং সাইফের সেট হয়ে গিয়ে উডভট আউট বাংলাদেশের হারার কারণ। এবং শেষের দিকে এসে মিরাজ এবং রিশাদ হোসেন যেন ব্যাটিং করাটাই ভুলে গেছে, যার কারণে বাংলাদেশ হেরে গেছে। 248 রানের টার্গেটে যখন বাংলাদেশ খেলতে নামলো, তখন যখন ওপেনিংয়ে সাইফ এবং তামিম আসলো, প্রথম 2 ওভারে যখন 21টা রান বাংলাদেশের বোর্ডে, তখন তামিমের একটা উদ্ভট আউট যেন প্রশ্ন জাগছিল মনের মধ্যে, যে তামিম কি আসলে খেলতে নামছে নাকি কোনো একটা প্রেশারে পড়ে এভাবে আউট হয়ে চলে গেল। এবং পরের বলি শান্ত যখন আউট হয়ে গেল, তখন বাংলাদেশ মনে হয় এই 248 রানটাকে অনেক পাহাড় সমান করে দিছিল। কিন্তু পরের দিকে যখন ধাক্কাটা লিটন এবং সাইফ সুন্দর সেট হয়ে গিয়ে সেই ধাক্কাটা সামাল দিল, তখন মনে হচ্ছিল বাংলাদেশ অনায়াসে ম্যাচটা জিতবে। কিন্তু সাইফ এবং লিটনের আউটের পর হৃদয় এবং এই আফিফ হোসেন ধ্রুব এমন স্লো ব্যাটিং করলো, আমার মনে হয় না আধুনিক ক্রিকেটে যে ওডিআইতে এমন স্লো ব্যাটিং কেউ করবে। আপনারা বলতে পারেন ভাই এটা মিরপুরের উইকেট, ভাই আমিও মানছি মিরপুরের উইকেট, কিন্তু এই মিরপুরের এই উইকেটে খেলতে খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের লাইফে শেষ হয়ে যাচ্ছে। তারপরেও মিরপুরের উইকেট কখনো বদলাবে না। এই মিরপুরের উইকেটটাকে নিয়ে কিছুদিন আগে সবাই আমরা প্রশংসা করছিলাম, কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে এমন কোনো চাওয়া ছিল কিনা আমার জানা নাই যে তারা স্লো উইকেটে খেলবে। যদি স্লো উইকেটে খেলতে চায়, তাহলে প্রথম প্রশ্ন, মুস্তাফিজকে কেন দলের বাইরে রাখলেন? কারণ মুস্তাফিজ থাকলে যেভাবে স্পিনাররা টান পাইতেছিল নিউজিল্যান্ডের, মুস্তাফিজ থাকলে তো রানটা আরও এত হইতো না। কারণ বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল তখনই মনে হচ্ছিল মিরপুরের উইকেটটা স্লো উইকেট, আর নিউজিল্যান্ড যখন ব্যাটিং করছে তখন একবারের জন্য মনে হয় নাই যে মিরপুরের স্লো উইকেটে ব্যাটিং করতেছে নিউজিল্যান্ড দল। অথচ নিউজিল্যান্ডের কিন্তু প্রভাবশালী ক্রিকেটাররা তাদের দলে নাই। আর বাংলাদেশ পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নামার পরও 248 রান বাংলাদেশ করতে পারে না, যেখানে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখলে মাথা নষ্ট হয়ে যায়। বাংলাদেশের ওপেনার, বাংলাদেশের টপ অর্ডার, এদের খেলা দেখলে আপনার মেজাজটাই খারাপ হয়ে যাবে। দেখেন লাস্ট 13টা ইনিংস যদি আমি নাজমুল হোসেন শান্তর দেখি ওডিআইতে, অ্যাভারেজ স্কোর মনে হয় 14.something-এর আশপাশ। অথচ সৌম্য সরকার, যার কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাভারেজ 53.33, তাকেই একাদশে রাখা হয় না। বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ, মিরপুরের রাজা মুস্তাফিজ, সেই মুস্তাফিজকে একাদশে রাখা হয় না। আমি জানি না মুস্তাফিজের আসলে কোনো ইনজুর ছিল কিনা, কোনো সমস্যা ছিল কিনা। তারপরেও বলবো, যদি না থাকে নিট অ্যান্ড ক্লিন মুস্তাফিজকে কেন নামানো হয়নি? কারণ মুস্তাফিজ তো বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেয়, মুস্তাফিজ তো মিডল অর্ডার রান আটকায়, মুস্তাফিজ তো শেষের দিকে গিয়ে রান আটকায়। অথচ মুস্তাফিজকে ছাড়া কি প্রমাণ করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট দল বা টিম ম্যানেজমেন্ট, সেটা তারাই ভালো জানে। কিন্তু দিন শেষে এই ডি ক্যাটাগরির টিমের সাথে লজ্জাজনক যে হারটা বাংলাদেশ হারলো, এটার জন্য দায়ভার কে নিবে সেটাই দেখার বিষয়। এবং এখানে অনেক কথা বলবে, আমরা শিক্ষা নিতে আসছি, আমরা আরও শিখবো। আমাদের ক্রিকেটাররা পারে নাই, ওয়েদারের কারণেই এমন হয়েছে। অনেকগুলো কজ বাংলাদেশ টিমের রেডি থাকে, যিনি মিডিয়া ম্যানেজার তিনি হয়তো রেডি থাকবে। তবে ইদানিংকালে বিসিবিতে যত কিছু ঘটে গেছে সেই প্রভাবটা টিমের উপর পড়বে কিনা সেটা নিয়ে একটা আলোচনা হবে। কিন্তু দিন শেষে আমি বলতে চাই, বাংলাদেশ দলের আজকের ম্যাচটা হার সম্পূর্ণ ব্যাটসম্যানদের ঘাড়ে দায়বদ্ধতা থাকবে। কারণ আমরা ম্যাচে ঠিকই ছিলাম, যখনই আফিফ এবং হৃদয় স্লো ব্যাটিং করা শুরু করছে তখনই ম্যাচ থেকে আমরা ছিটকে গেছি। এবং আফিফ এবং হৃদয় যেভাবে ব্যাটিং করছে, এভাবে আসলে মিডল অর্ডারে ব্যাটিং করাটা এখনকার যুগে মানায় না, এখনকার আধুনিক ক্রিকেটে মানায় না। এবং সেই সাথে প্রথম দিকে 2 উইকেট চলে গেছে, সেখানে আপনারা তাদের দুষতে পারেন, কিন্তু সেই ধাক্কাটা কিন্তু ভাই সাইফ এবং লিটন খুব ভালোভাবে সামলাই দিছে। কিন্তু শেষের দিকে এসে হৃদয় এবং আফিফ যখন ম্যাচটাকে বের করে নিবে, এবং ওই জায়গাটাতে যখন আফিফ আউট হয়ে গিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নামলো, তার ব্যাটিং দেখে আমি হতবাক যে তিনি আসলেই কি বাংলাদেশকে জেতানোর জন্য নামছিল নাকি আরও ডোবানোর জন্য নামছিল। কারণ এখানে প্রশ্ন আসবে ভাই, কারণ ওই জায়গা থেকেও ম্যাচ বের করা যায়, কারণ ওইখানে একটা কুইক ইনিংস বাংলাদেশ দলের যেটা সম্পূর্ণ অভাববোধ করা হয়, যে বাংলাদেশের ফিনিশার নাই, আসলেই এখন আর ফিনিশার নাই। মাহমুদুল্লাহ রিয়াদের পর যেন বাংলাদেশের ফিনিশার খুঁজতেও হাফসাপ খাইতে হইতেছে। কারণ বাংলাদেশের 10 বলে 30-40 রান করার মতো ব্যাটার নাই। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট এতটাই নিচু নামতেছে দিনের পর দিন, যে এরা মনে হয় ভুলে যাচ্ছে ক্রিকেট কি। এবং আমার কাছে মনে হচ্ছে সেই 2-3-এর যখন বাংলাদেশের খেলা দেখতাম, যে আশরাফুল আউট হলে বাংলাদেশ শেষ, ঠিক তেমন খেলাই দেখতেছি এখনও।